আজকে যদি এমন প্রশ্ন আসে যে একটা এফআইআর হয়েছে, বললাম যে আমার কর্মীদের উপর আক্রমণ হয়ে সেই সংক্রান্ত এফআইআর হয়েছে, তাহলে তো আমি তো সেই আক্রান্ত কর্মীদের হয়েই ওর বিরুদ্ধে সওয়াল করবো, কোনো সমস্যা হবে না। স্যার, সারদা কেলেঙ্কারি নয়, নারদা কেলেঙ্কারি নয়, কিছু নয়, শিক্ষক নিয়োগ নয়, পুরসভার নিয়োগ দুর্নীতি নয়, আজকে আবার আপনি আলোচনার কেন্দ্রবিন্দুতে সোশ্যাল মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায়, চায়ের দোকানে, সর্বত্র আপনি কেন তৃণমূলের কোট আনকোট অভিযুক্ত, দুষ্কৃতী বলে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী অদিতি মুন্সি তাদের হয়ে মামলায় সওয়াল করলেন? স্যার, আপনার হোয়াটস ইউর টেক? অনেকে আহত হয়েছেন এতে। দেখুন, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি কবির কথা বলছি। আজকে রামমোহন রায়ের জন্মদিন, রাজা রামমোহন রায়। আমার বড় ইচ্ছা ছিল যে আজকে রামমোহন রায়কে নিয়ে একটা প্রতিবেদন করব। আমার মনে হয় এটা সময়ের দাবি, কিন্তু ঘটনা প্রবাহ যেদিকে নিয়ে গেল তাতে সেটা করা সম্ভব হলো না। আপনারা যদি চান তাহলে রামমোহনকে নিয়ে, রাজা রামমোহন রায়কে নিয়ে, আধুনিক ভারতবর্ষের প্রথম প্রতিষ্ঠিত আধুনিক মানুষ, তাকে নিয়ে একটি প্রতিবেদন আমার করার ইচ্ছে আছে। যদি আপনারা চান আমি অবশ্যই করব। এবং আরও একটি ঘোষণা আপনাদের জন্য করে রাখি। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে অকৃত্রিমভাবে ভালোবাসেন, তাদের প্রত্যেকের জন্য আমার ঘোষণা, আমার চ্যানেলের কন্টেন্টের একটুখানি স্টাইলাইজেশন একটুখানি বদলাবে। ধীরে ধীরে আমি সে প্রসঙ্গে আসবো। আপনারা একটু সঙ্গে থাকবেন দয়া করে, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। মূল বিষয়বস্তু কিন্তু মানুষ, সাধারণ মানুষ। কারণ কোনো রাজনৈতিক দল, কোনো শক্তির ক্ষমতার সঙ্গে হাঁটার প্রবণতা আমার কোনোদিন নেই। আমার ক্ষমতার সঙ্গে ভেসে যাওয়ার, ক্ষমতার স্রোতে ভেসে যাওয়ার কোনো মনোবৃত্তি কোনোদিন ছিল না, নেইও। এবং আমার মনে হয় একটি স্বাধীন মাধ্যম হিসেবে ক্ষমতার সামনে আয়না তুলে ধরা, সেটা ক্ষমতার জন্য ভালো, মানুষের জন্য ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে গঠনমূলক সমালোচনা, অবশ্যই কোনো ব্যক্তিবিদ্বেষ বা কোনো সংগঠনের প্রতি বিদ্বেষ, সে কথা কোনোদিন আমি প্রপাগেট করিনি, করবও না, করার প্রশ্নই উঠছে না। যদি দেখি আমার মনে হয় যে কোনো ঘটনা যেটা সাধারণ মানুষের স্বার্থের বিপরীতে যাচ্ছে, তাহলে সেই কথা বলবো। প্রসঙ্গে আসি, যে কারণে আজকে রাজা রামমোহন রায়কে নিয়ে আমি প্রতিবেদনটা করতে পারলাম না। আজকে আপনারা জানেন যে সমাজ মাধ্যমে, মেইনস্ট্রিম মিডিয়ায়, চায়ের দোকানে, সর্বত্র একটি বিষয়কে নিয়ে আলোচনা হচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখুন, রামমোহন রায়, তাকে নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে তার সতীদাহ প্রথার রদের কথা সবার আগে আসবে। এবং সব মানুষ তার পক্ষে দাঁড়াননি, বেশিরভাগই সে সময় তার পক্ষে দাঁড়াননি। বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন করছেন, বেশিরভাগ মানুষ তার পক্ষে দাঁড়াননি, এবং এটা খুব স্বাভাবিক। ইতিহাসের গতি এটাই বলে। কিন্তু প্রগতিশীলতা থেমে থাকে না, যুক্তিবাদ থেমে থাকে না। আজকে একইভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে আমি দেখলাম একটি বিষয় বিতর্কের সূত্রপাত হয়েছে, এবং বিষয়টিতে আমিও খুব শকড হয়েছিলাম প্রাথমিকভাবে। যে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি, তাদের বিরুদ্ধে, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে, বহু অভিযোগ। তিনি বিরোধীদের, তিনি বিশেষত সিপিআইএম কর্মীদের 2021 সালের পর বিজেপি কর্মীদের ওপর অকথ্য অত্যাচার করেছেন। তার হয়ে একটি মামলায় সওয়াল করেছেন এবং তার গ্রেপ্তারি কে ঠেকিয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনি সওয়াল করে আদালতে। এই মুহূর্তে কলকাতা তথা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন উঠছে যে তিনি একজন বামপন্থী হয়ে, একজন কমিউনিস্ট হয়ে, তিনি এরকম একজন অভিযুক্তের পক্ষে কি করে দাঁড়ালেন? বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে, ঝড় বইছে। আমারও প্রাথমিকভাবে অত্যন্ত শকিং লেগেছিল গোটা বিষয়টা। আমি ওনার সঙ্গে কথা বলার বিষয়ে মনস্থির করি, কথা বললাম, তার বক্তব্য তুলে ধরলাম। তার যেটা মূল বক্তব্য, গোটাটা শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। যারা চ্যানেলে প্রথমবার আসছেন তারা সাবস্ক্রাইব করুন, যারা নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। কারণ আপনার এই একটি ছোট্ট পদক্ষেপ আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এবং একদম শেষে একটি কথা বলার, দেখুন, বিজেপি সরকার সবে ক্ষমতায় এসেছে। আমি পশ্চিমবঙ্গ সরকার বলি। একদম বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা করা, করতেই হবে বিরোধিতা করা, তারা কোনো ভালো কাজ করলেও বিরোধিতা করা, সে কাজ অবশ্যই করব না। গঠনমূলকভাবে, আর যেটা বললাম, ক্ষমতার সামনে আয়না তুলে ধরার কাজ
করে গেছি, অতীতেও করেছি, আগামী দিনেও করব। আপনাদের কাছে আমি দায়বদ্ধ, মানুষের কাছে দায়বদ্ধ এবং যুক্তিবোধের কাছে দায়বদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গোটা বক্তব্য শুনুন, তিনি কি বললেন সবটা শুনুন, এবং একদম শেষে আজকে বামপন্থীরা সিআইটিউ হকার উচ্ছেদের বিরুদ্ধে একটি বিরাট প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলেন শিয়ালদা বিগ বাজারের সামনে। এই কাঠফাটা রোধে অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন। আগামী দিনে কি লড়াইটা গতকাল তৃণমূলের জমায়েত ছিল, সেখানে সে অর্থে খুব যে লোকজন হয়েছিল তা বলা যায় না। আগামী দিনে লড়াইটা কি তাহলে আদর্শগত লড়াই হতে চলেছে বামপন্থীদের সঙ্গে বিজেপির? সময় বলবে। আপনার চোখ থাক কবি সৌরভের ইউটিউব চ্যানেলে অনেকটা কথা বলে ফেললাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গোটা বক্তব্য শুনুন, ভালো থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। স্যার, সারদা কেলেঙ্কারি নয়, নারদা কেলেঙ্কারি নয়, কিছু নয়, শিক্ষক নিয়োগ নয়, পুরসভার নিয়োগ দুর্নীতি নয়, আজকে আবার আপনি আলোচনার কেন্দ্রবিন্দুতে সোশ্যাল মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায়, চায়ের দোকানে, সর্বত্র আপনি কেন তৃণমূলের কোট আনকোট অভিযুক্ত, দুষ্কৃতী বলে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী অদিতি মুন্সি তাদের হয়ে মামলায় সওয়াল করলেন? স্যার, আপনার হোয়াটস ইউর টেক? অনেকে আহত হয়েছেন এতে। দেখুন, মুশকিল হচ্ছে কি, আমরা অনেকেই তো যুক্তি বিবর্জিত আবেগ দ্বারা তাড়িত হই। এই কিছুক্ষণ আগে আমাকে রামমোহনের স্মারক বক্তৃতা দিতে হলো, এটাই বিষয়। এক তৃণমূলে তিনি এমএলএ ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপির নির্বাচনে প্রার্থী ছিলেন, পরে তিনি এমএলএ হয়েছেন। অভিযোগটা কি? যে তার আয় বহির্ভূত সম্পদ আছে। হুম। অভিযোগ ছিল না এখানে যে তিনি সিপিআইএম কর্মীদের পিটিয়েছেন, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আয় বহির্ভূত সম্পদ আছে, এটা ক্রিমিনাল অফেন্স নয়। হুম। হুম। তার আইনের সাহায্য দরকার, ঠিক আইনি পদ্ধতিতেই তাকে সাহায্য দেওয়া আছে। এর সঙ্গে সিপিএম, তৃণমূল, বিজেপি এটা যারা গুলিয়ে দিচ্ছেন, তারা আসলে ভয় পাচ্ছেন যে আমি সওয়াল করলে হয়তো তাদের অনেকের অন্য ক্ষেত্রে অসুবিধা হতে পারে, সেটাই তারা এটা প্রচার করার চেষ্টা করছেন, আর কিছু না। এখন যদি এমন হতো যে অভিযোগটা হচ্ছে যে তিনি সিপিআইএম কর্মীদের ঘরছাড়া করে দিয়েছেন, সেই সংক্রান্ত একটা এফআইআর হয়েছে, সেই এফআইআর বিষয়ে তাকে পুলিশ ডাকছে তদন্তের জন্য, এবং তখন তার পক্ষ হয়ে আমি সওয়াল করছি, তাহলে আমি নিজেই নিজেকে নিন্দা করতাম। বিষয়টা কি বুঝতে হবে, প্রত্যেক মানুষেরই একটু পরিষেবা পাওয়ার অধিকার আছে, যতক্ষণ সেটা আইনসঙ্গত, এবং যিনি চাইছেন সেটা যতক্ষণ না আমার পার্টির মূল আদর্শ এবং নীতি বিরোধী হচ্ছে, ততক্ষণ যারা এইসব কথা বলছেন তারা অজ্ঞতার জন্যই বলছেন, আর কিছু না। স্যার, এখানে আমার যদি আজকে যদি এমন প্রশ্ন আসে যে একটা এফআইআর হয়েছে, বললাম যে আমার কর্মীদের উপর আক্রমণ হয়ে সেই সংক্রান্ত এফআইআর হয়েছে, তাহলে তো আমি তো সেই আক্রান্ত কর্মীদের হয়েই ওর বিরুদ্ধে সওয়াল করব, কোনো সমস্যা হবে না। স্যার, আমার এক্ষেত্রে একদম খুব নির্দিষ্ট একটা প্রশ্ন। আমি তো টেকনিক্যাল বিষয়ে আইনের বুঝি না, কিন্তু আমার সাদা চোখে দেখে যতটুকু মনে হয়েছে যে তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে। তার স্ত্রীর মানি লন্ডারিং অভিযোগও নেই, আচ্ছা 40 এই লক্ষ অভিযোগও টাকা নেই। আয় বহির্ভূত সম্পদ। আয় বহির্ভূত সম্পদ, এখন আয় বহির্ভূত সম্পদ সে যদি দেখাতে পারে তার অন্য কোনো আছে বা কিছু, সেটা তো তদন্ত হবে। এটার সঙ্গে সিপিআইএম এর কর্মীদের বিষয়টা যুক্ত যারা করছেন, তারা খানিকটা বিজেপি তাড়িত হয়েই করছেন বলে আমার মনে হয়। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে মানি লন্ডারিং, আমি ভুল বলেছি। আয় বহির্ভূত সম্পত্তি 100 কোটি টাকার বেশি সম্পত্তি আয় বহির্ভূত বলে অভিযোগ। অভিযোগ করা সেক্ষেত্রে হয়েছে। ইনকাম ট্যাক্স বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট না করে তাকে মানে ঠিক ওয়েস্ট তাই, বেঙ্গল পুলিশ তার তদন্ত করছে কেন? ঠিক তাই, এটাই তো প্রশ্ন। এবং আরো মজার প্রশ্ন হচ্ছে যে অভিযোগটা হয়েছিল নির্বাচনের আগে, হুম। হুম। এবং নির্বাচনে যিনি অভিযোগ করেছেন তিনি জিতে যাওয়ার পরেই পুলিশ এটা এফআইআরটা রুজু করেছে। হুম। হুম। এই এটা আরো মারাত্মক, মানে কোন দিকে প্রশাসনকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এগুলো যারা বোঝেন না তারা বলবেন, অনেক কথাই বলবেন। এটা পরিষ্কার ভাবেই এটাও একটা পলিটিক্যাল ভেন্ডেটা বলে আমার নিজের মনে হয়েছে। স্যার, খুব পরিষ্কার আমি একদম উদাহরণ দিয়ে, আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলছি। আমার বিরুদ্ধে ক্ষমতাবান কোনো ব্যক্তির রাগ আছে,
তিনি তার ব্যক্তিগত রাগকে মেটানোর জন্য যদি প্রশাসনকে, আমি বলছি না এটা দেবরাজ চক্রবর্তীর ক্ষেত্রে হয়েছে, একেবারেই বলছি না, এটা আমি অন রেকর্ড বলছি, আমি আমার উদাহরণ দিয়ে বলছি, তিনি যদি আমার বিরুদ্ধে অযৌক্তিক বেআইনি কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি আমাকে আইনি সহায়তা দিচ্ছেন, বিষয়টা কি ঠিক? কিন্তু আমার বিরুদ্ধে যদি কোনো ভ্যালিড অভিযোগ সত্যিকারের থেকে থাকে, সেক্ষেত্রেও কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাকে সেভ করবেন? আমার প্রশ্নটা খুব নির্দিষ্ট। প্রশ্নই নয়, যদি অভিযোগটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, মানে আমার দলীয় রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে আক্রমণ বা আমার দলের ওপর আক্রমণ, এই জাতীয় অভিযোগ থাকলে সেখানে তো তাকে তার হয়ে সওয়াল করার প্রশ্নই আসবে না, বরং উল্টো হয়ে যারা অভিযোগ করছেন তাদের হয়ে সওয়াল করা হবে। কিন্তু স্যার এক্ষেত্রে আবার একটা প্রশ্ন তো অবশ্যই উঠবে যে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বহু সিপিআইএম কর্মীকে অপহরণ করা, অত্যাচার করা, ঘরছাড়া করা, মারধর করার অভিযোগ রয়েছে। সে অভিযোগগুলো কোথায়? সে অভিযোগ তারা করেননি কেন? আমি তো বুঝতে পারছি না। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হবে তো, সেই অভিযোগগুলো কোথায়? এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলা হলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি করবেন? সে পার্টি কর্মীর হয়ে লড়াই করবে, এ নিয়ে কোনো তো দ্বিধাদ্বন্দ্ব নেই। মানে আপনার বক্তব্য অনুযায়ী কি দেবরাজ চক্রবর্তীকে বেআইনি ভাবে তাকে অভিযোগ, মানে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের করা উচিত ছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে দিয়ে সেই কাজ করানোর বিরুদ্ধে আপনি এই লড়াইটা করেছেন, আমি এটা পুলিশের তদন্ত হচ্ছে, তার টাকা কোত্থেকে এলো, কিভাবে এলো, কেন সম্পত্তি বিক্রি করলো, এটার সঙ্গে বামপন্থী রাজনৈতিক কর্মীদের হেনস্থার কি সম্পর্ক, এটা বুঝলাম না আমি। অনেকে স্যার বলছেন যে যে মানুষ আহ, আপাদমস্তক মাথার চুল থেকে পায়ের নখ অব্দি যে মানুষকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মূর্ত প্রতীক বলে দেখা যায়, সেক্ষেত্রে বিকাশবাবুর নৈতিকতা কেন কাজ করলো না? নৈতিকতা কাজ করেছে বলেই তো আমি নয় করলাম যে একজন মানুষ, তার তো বিচার পাওয়ার অধিকার আছে। অভিযোগটা যখন তার ডিসপ্রপোর্শনেট ইনকামের অভিযোগে, এটা তো দুর্নীতির প্রশ্ন তো পরে আসবে। যদি দেখাতে পারে সে যে দুর্নীতি হয়নি, ট্যাংরা হয়ে যাচ্ছে, এটা অসুবিধা কি আছে? মানে সওয়াল করার সময় ওরা বললেন তাকে ডেকে পাঠিয়েছে সিবিআই তদন্তের জন্য, তো ভালো কথা, সিবিআই তদন্তে ডেকে পাঠিয়েছে। তিনি তো সেই মামলায় তো তিনি এখানে আমার কাছে আসেননি বেল চাওয়ার জন্য। মানে ইডি বা সিবিআই যদি সেক্ষেত্রে তার বিরুদ্ধে তদন্ত করে, আপনি কি তার পাশে দাঁড়াবেন? মোটেই না, প্রশ্নই আসে না। কারণ সেটা একটা নির্দিষ্ট বিষয়, দুর্নীতি, যে প্রশাসনিক দুর্নীতি, সে প্রশাসনিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে তার বিরুদ্ধে যদি অভিযোগ আসে, সেখানে প্রশ্নই আসে না। স্যার আপনি তো কোনোভাবে একটা জিনিস অস্বীকার করতে পারেন না যে দলীয় বৃত্তের বাইরের বহু মানুষও, যারা হয়তো দলগতভাবে সিপিআইএম এর সমর্থক নন, তাদের কাছেও একটা বড় অংশের মানুষের কাছে রোল মডেল আপনি, তারাও আজকে আহত হয়েছেন, কারণ তৃণমূলের বিরুদ্ধে জনঘৃণার একটা পরিবেশ তৈরি হয়েছে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন স্যার, যারা আপনাকে ভালোবাসেন, আপনার দলীয় কর্মী এবং তার বাইরের মানুষ? পরিষ্কার কথা হচ্ছে যে অভিযোগটা যদি নির্দিষ্ট রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে হতো, তাহলে তারা আহত হলে আমি কিছু মনে করতাম না। কারণ এখানে অভিযোগটা সম্পূর্ণ হচ্ছে তার ইনকাম এবং ডিসপ্রপোর্শনেট ইনকাম নিয়ে। সেক্ষেত্রে তাকে হেফাজতে নিয়ে তদন্তের কোনো প্রয়োজন নেই, এইটাই ছিল আমার বক্তব্য। এটা আইন, এটা সাধারণ মানুষ প্রত্যেকের জন্যই হবে, তা না একটা খারাপ দৃষ্টান্ত হয়ে যাবে। কালকে 5জন লোকের বিরুদ্ধে অভিযোগ হবে যে ওর এই যে বাড়ি করেছে সে টাকা কোত্থেকে পেলো, অতএব তাকে হেফাজতে নাও। উদ্দেশ্যগুলো বুঝতে হবে। যাই হোক, সে যারা ভুল বুঝেছেন তারা ঠিক বুঝবেন যখন তাদের বুদ্ধি বিবেচনা কাজ করবে। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, আপনার সঙ্গে কি আপনার দলের নেতৃত্বের এই বিষয়ে কোনো কথা হয়েছে বা কোনো কেন কথা হবে? দলের নেতৃত্বে এত নির্বোধ নয় যে তারা এই নিয়ে কোনো প্রশ্ন করবেন বা এই নিয়ে কোনো আলোচনা হবে। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। আপনি
আপনি এভাবে বলছেন কেন? আমি ছিলাম, আমি ছিলাম না, আপনি ডাক্তারকে বলেন। আমি তো